বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছি পুলিশ প্রবিধানমালা 1943। প্রবিধান 24, পুলিশ অফিসারের বিরুদ্ধে নালিশ বা প্রাথমিক তথ্যে অভিযোগ করা হলে তখনকার পদ্ধতি। 30, পুলিশ আদালত ও ম্যাজিস্ট্রেটগণের প্রতি সম্মান প্রদর্শন করবে। 31, সরকারি উকিল বা পাবলিক প্রসিকিউটরের সাথে সুসম্পর্ক রাখবে। 32, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সুসম্পর্ক রাখবে। 33, জনসাধারণের সাথে ভালো আচরণ করবে। 34, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে সুসম্পর্ক রাখবে। 35, ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা। 43, দাঙ্গার পরে মামলার তদন্ত ও বিচার। 53, গুরুত্বপূর্ণ মামলাসমূহ। 66, মামলা প্রত্যাহার। 68, কেস ডায়েরির হেফাজত। 86, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে। 87, যে কোনো উদ্দেশ্যে পুলিশ চাঁদা আদায় করতে পারবে না। 88, অস্ত্রের লাইসেন্স হতে অব্যাহতি। 89, বেত ও লাঠি এর ব্যবহার। 98, পুলিশ দেওয়ানি মামলা করতে পারবে না কর্মস্থলে। 99, ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলায় যদি অভিযুক্ত হয় এবং সরল বিশ্বাসে যদি কাজ করে থাকে, সরকারি দায়িত্ব পালন করার সময় যদি অভিযুক্ত হয়, তাহলে সরকার তার পক্ষ সমর্থন করবে। 100, পুলিশ অফিসার যদি কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ে তাহলে পুলিশ সুপারকে জানাতে হবে। 105, ইন্সপেক্টর জেনারেলের সাথে সাক্ষাৎ। 106, সরকারি কর্মচারীদের আচরণবিধি মেনে চলতে বাধ্য। 107, প্রচার সংস্থার সাথে জড়িত হওয়া যাবে না। 108, সরকারি নীতির সমালোচনা করা যাবে না। 109, টাকা ধার দেওয়া বা নেওয়া যাবে না। 110, পুলিশের কর্ম ব্যতীত অন্য কোনো কর্মে নিজেকে নিযুক্ত করা যাবে না। 111, নিলামে অংশগ্রহণ করা যাবে না ডিআইজি মহোদয়ের অনুমতি ব্যতীত। 112, নিজ নিজ জেলা ব্যতীত অন্য কোনো জেলায় স্থাবর সম্পত্তি ক্রয় করা যাবে না। অথবা 111 না, কোনো সরকারি কর্মচারীর যদি এমন কোনো জেলায় মানে সরকারি কর্মচারীর যে জেলায় কোনো কোম্পানিতে শেয়ার আছে সেই জেলায় যদি তার পোস্টিং হয় তাহলে সেটা অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলকে জানাতে হবে। 111। আচ্ছা, এটা হলো 111। হ্যাঁ, আর 112 হলো কি, যে পুলিশ অফিসারের স্থাবর সম্পত্তির মালিকানার হিসাব দিতে হবে এবং নিজ জেলা ব্যতীত অন্য কোনো জেলায় স্থাবর সম্পত্তি কিনতে পারবে না, বিক্রিও করতে পারবে না। যদি বাই চান্স এই ধরনের ঘটনা ঘটে তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করতে হবে। 112। 113, অধস্তন কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। 113। আর 114 হলো সরকারি সম্পত্তির ক্ষতি। অর্থাৎ আমরা আগে কতটুকু পড়েছিলাম আগে? 110। ও আচ্ছা, 110 পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, তাহলে 111 থেকে বিস্তারিত পড়ব। তো 111তে বলতেছে যে ধরেন আপনি বগুড়া জেলায় কর্মরত আছেন। এখন আপনার ধরেন পোস্টিং হয়েছে নারায়ণগঞ্জ। কিন্তু নারায়ণগঞ্জ তো আপনার এখন পোস্টিং হয়েছে কি, এখনও জয়েন করেন নাই, কিন্তু এই নারায়ণগঞ্জে এখন থেকে 5 বছর আগে থেকে একটা কোম্পানিতে আপনার শেয়ার আছে, একটা গার্মেন্টসের কোম্পানিতে একটা গার্মেন্টসে আপনার শেয়ার আছে। তো এবার আপনার যে জেলায় আপনার একটা গার্মেন্টসের শেয়ার আছে সেই জেলায় আপনার পোস্টিং হয়েছে। 111 ধারা বলতেছে যে আপনার যে ওই কোম্পানিতে বা ওই গার্মেন্টসের শেয়ার আছে এই বিষয়টা অবশ্যই আপনি কর্তৃপক্ষের মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলকে জানাতে হবে। তাহলে 111 ধারার মূল কথা হচ্ছে এটা। আবার ধরেন আপনি এখন বগুড়া জেলায় কর্মরত আছেন অথবা আপনার পোস্টিং হয়েছে নারায়ণগঞ্জ জেলায়, তাহলে এই বগুড়া বা নারায়ণগঞ্জ জেলার কোনোটাতেই কোনো কোম্পানির শেয়ার আপনি ক্রয় করতে পারবেন না। যেখানে পোস্টিং হয়েছে সেখানেও কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবেন না,
আর যে জেলাতে আছেন সেখানেও আপনি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবেন না। এগুলো ছাড়া অন্য জেলায় ক্রয় করতে পারবেন, কিন্তু আপনার কর্তৃপক্ষের মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলকে জানাতে হবে। শুধুমাত্র কেবলমাত্র নিজের জেলায় যদি এই ধরনের কোনো কিছু করেন তাহলে সেটা জানাতে হবে না। আপনি স্থাবর সম্পত্তিও ক্রয় করতে পারবেন, কোনো কোম্পানির শেয়ারও নিতে পারবেন, কারণ নিজ জেলায় তো আপনার পোস্টিং হবে না। আর আপনার নিজের জেলা যেহেতু, তাহলে তো আপনার অধিকার আছে ব্যবসা করার, কোম্পানির শেয়ার নেওয়ার। এই হলো 111 ধারা। 111 ধারা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে 100 ভাই বলেন। স্যাররা বলেন এখন থেকে স্যার ডিউটি বাড়বে। না, আমি আর ধরবো না ওইটাতে। স্যার বলছে যে এখন থেকে স্যার বাড়বে, আর আমি হচ্ছে আপনাদের মতো ডিউটি করবো। আচ্ছা, আমি আর ধরবো না, এখন আমি আর হাত দিব না। হ্যাঁ, আমি মিউট করে দিছিলাম, 1 মিনিট। তো স্যারের সাথে কথা বলেন যদি প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে আমরা সামনে বাড়ি। এবার 111 তো গেল, 112 এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এগুলো আমরা জাস্ট মনে রাখলেই হয়ে গেল। 112 পুলিশ অফিসারের স্থাবর সম্পত্তির মালিকানা। আপনার স্থাবর সম্পত্তির মালিকানা প্রতি বছর কোন মাসে, তো ভুলে গেলাম মাসটা, একটু বই থেকে দেখে নেবেন। আমি আসলে আপনাদের পড়াচ্ছি, কিন্তু আমার কাছে পিআরবি বই নাই। হ্যাঁ, হচ্ছে আগের যে নলেজ সেখান থেকেই একটু ঝালাই করে পড়াচ্ছি। আমি এখন অন্য আসছি তো, আগে যেখানে ছিলাম সেখানে বই ছিল, এখন অন্য জায়গায় আসছি, এইখানে কেউ পড়ে না। দুর্ভাগ্য, যেখানে আছে এখানে কেউ পড়ে না, বুঝছেন, পরীক্ষার্থী কেউ নাই। কেউ পড়ে না। তো ভাবছিলাম যে এখানেও পাবো, কেউ না কেউ পড়বে, বই পাবো, বই পাই নাই, তো একটা বই কিনতে হবে। যাই হোক, এখন একটু যে মিস হলে যাদের কাছে বই আছে আমি প্রশ্ন করলে বলে দিন। তাহলে আপনার স্থাবর সম্পত্তির হিসাব প্রতি বছর মার্চ মাসে দিতে হবে। এটা কিন্তু আপডেট হয়েছে, আগে ছিল এএসআই থেকে, বাট এখন কিন্তু সবাইকে, কনস্টেবলদেরকেও এটা দিতে হয়। তাহলে প্রতি বছর মার্চ মাসে আপনার স্থাবর সম্পত্তির হিসাব দিবেন, এবং আপনার নিজ জন্মস্থান যে জেলায়, সেই জেলা ব্যতীত অন্য জেলায় আপনি স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবেন না। যদি ক্রয় করেন, সিস্টেম তো আছে, আপনি হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বা ইন্সপেক্টর জেনারেলের অনুমতি নিয়ে কিনতে হবে। এই হলো 112 ধারা। 113 ধারা হলো কি, অধস্তন কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে শুধু পিআরবি আছে, আর এটার বাস্তবতা নাই। বাস্তবতা আছে? নাই, কারণ বহু মানুষ ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে। তো পিআরবি 113 বলা হচ্ছে অধস্তন কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। এ হলো 113। তার মানে পরীক্ষার জন্য তো পড়তে হবে, যেটা লেখা আছে সেটাই রাইট। পুলিশ অফিসার ঊর্ধ্বতন অফিসারগণ অধস্তন কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। আচ্ছা, 113 এই বিষয়ে আর কথা না বলি, 114-তে যাই। সরকারি সম্পত্তির ক্ষতি। আপনাকে দেওয়া হলো, কোথায় ডিউটি দেওয়া হলো, ধরেন ট্রেজারি গার্ডে ডিউটি দেওয়া হলো, অথবা ধরেন আপনাকে দেওয়া হলো ডিউটি, কোথায় দেওয়া যায়, ধরেন একটা সরকারি সম্পত্তি যেখানে কাজ চলতেছে, যেমন ধরেন রেলওয়ে কাজ চলতেছে, হ্যাঁ, ওইখানে দেখা গেল রাত্রেবেলায় এনে ওই মালামালগুলো ফেলে রাখলো, এবং বললো যে এগুলো আবার হারিয়ে যেতে পারে, সেই কারণে পুলিশ নিয়োগ করে দিল। তো ওইখানে আপনার ডিউটি পড়ছে, সকালে উঠে দেখে অর্ধেক মাল নাই, তাহলে আপনার ডিউটি পড়লো ওইখানে, কীভাবে অর্ধেক মাল নাই আপনি বলতেই পারেন না, সেটা আপনার কর্তব্য অবহেলা বা গাফিলতির কারণে তো এটা হয়েছে। 114 ধারাতে বলা হয়েছে আপনার কর্তব্য অবহেলা বা গাফিলতির কারণে যদি কোনো সরকারি সম্পত্তির ক্ষতি হয়, বিনাশ হয়, তাহলে সেটার ক্ষতিপূরণ দিতে আপনি বাধ্য থাকবেন। 114 ধারা। তো 114 ধারাতে কী বলতেছে, সরকারি সম্পত্তির ক্ষতি। কোনো পুলিশ অফিসার সরকারি দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতি অথবা যথাযথ নির্দেশ অমান্য করার কারণে যদি কোনো
সম্পত্তির ক্ষতি সাধন হয় তাহলে উক্ত সম্পত্তির মূল্য প্রদানে বাধ্য থাকবে। উক্ত সম্পত্তির মূল্য প্রদানে বাধ্য থাকবে 114 ধারা। তাহলে 114 ধারায় বলা হচ্ছে কি, আপনি সরকারি কাজে নিয়োজিত হলেন, আপনার কর্তব্য অবহেলা বা গাফিলতি অথবা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অমান্য করার কারণে যদি সরকারি কোনো সম্পত্তির ক্ষতি হয়, তাহলে সেই সম্পত্তির ক্ষতিপূরণ, সেই সম্পত্তির ভর্তুকি বা মূল্য প্রদান করতে আপনি বাধ্য থাকবেন। 114 ধারা। 115 ধারা হলো পুলিশ অফিসারগণ অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করবেন না। এটা পুলিশ অফিসারগণ বলতে কাদের বোঝাচ্ছে? সবাইকে বোঝাচ্ছে। কর্মস্থল ত্যাগ মানে কি, আপনার ডিউটি যে এলাকায় পড়ছে ওখান থেকে তো হচ্ছে সিজিতে যদি টাইম লেখা থাকে যে এতটা পর্যন্ত, তাহলে তো এতটা বাজে মানে আপনার এটা নির্দেশ আছে এতটা সময় কর্মস্থল ত্যাগ করবেন। কিন্তু যদি এরকম নির্দেশ না থাকে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ না আসা পর্যন্ত আপনি কর্মস্থল বা ডিউটি স্থল ত্যাগ করতে পারবেন না। এটা গেল একটা। আবার কর্মস্থল আসেন, কর্মস্থল কি হতে পারে? কর্মস্থল হতে পারে আপনার যে জেলায় আপনি কর্মরত আছেন সেই জেলার এরিয়া হতে পারে, যে থানায় আছেন সেই থানা এরিয়া হতে পারে। তো এই ধরনের কর্মস্থলের যে জায়গা আছে সেই এরিয়া থেকে আপনি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বের হতে পারবেন না। 115 দ্বারা এটাই বলছে। এবং শুধু তাই না, পুলিশ সুপার, সার্কেল অফিসারও ডিআইজি মহোদয়ের অনুমতি ছাড়া কি করতে পারবে না, তার যে জেলার এরিয়া আছে সেই এরিয়া ত্যাগ করতে পারবে না। কোনো সরকারি দায়িত্ব পালন করতে যদি না যায়, কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে যদি না যায়, তাহলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই এরিয়া সে ত্যাগ করতে পারবে না। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে পুলিশ অফিসার কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করতে পারবে না বা পোস্টিংয়ের জেলা ত্যাগ করতে পারবে না। তো এখানে যদি এই ধরনের প্রশ্ন আসে যে ধরেন সজীব নামক ব্যক্তি জামালপুর জেলার একটা থানার একটা বিশেষ বাজারে ডিউটিতে মোতায়েন আছে। এই সময় তার মোবাইলে ফোন আসে তার মা অসুস্থ। তো সে তাৎক্ষণিক তার মাকে চিকিৎসা করানোর জন্য কর্মস্থল থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তো সজীবের অপরাধ কোন ধারা মোতাবেক হবে? কেউ একজন বলেন। তার মা অসুস্থ, তাকে তো ছুটি ছাড়বেই, অথবা তাকে যাওয়ার জন্য কর্তৃপক্ষকে যদি বলে, কর্তৃপক্ষ তো তাকে সুযোগ দিবেই যে ঠিক আছে তোমার মা অসুস্থ তুমি যাও। কিন্তু সে কর্তৃপক্ষকে না জানায় কর্মস্থল ত্যাগ করলো, তাই সে 115 ধারা মোতাবেক অপরাধী হবে। সে 115 ধারা মোতাবেক অপরাধী হবে। তাহলে এখানে মেইন কথাটা আমি যদি বলি, 115 ধারাতে আমি যেভাবে প্রশ্নটা করলাম, এখানে কিন্তু এত কথা লেখা নাই। এখানে সোজাসুজি বলা আছে পুলিশ অফিসারগণ অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করবে না। কিন্তু এই এত ঘোরায় পেঁচায়া লেখা নাই। যদি ঘোরায় পেঁচায় প্রশ্ন আসে, তাহলে আপনাকে বুঝতে হবে প্রশ্নটা কোন ধারা থেকে আসছে। এই যে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সে বাড়ি চলে গেছে, তার মাকে চিকিৎসা করাবে। যে কারণেই যাক, তার উচিত ছিল কর্তৃপক্ষকে জানানো। তো যেহেতু সে একজন সুশৃঙ্খল বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য, সুতরাং তার এই ধরনের কাজ হচ্ছে একটা কি অসদাচরণ বলে গণ্য হবে, এবং এই কারণে সে শাস্তি ভোগ করবে। তো 115 দ্বারাই সে অপরাধী হবে। 115 দ্বারা লঙ্ঘনের অপরাধে সে দায়ী হবে। 115 ধারা। এবার যাই আমরা 117 ধারা। 117 ধারা বলা হচ্ছে পুলিশের সকল সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন। 117 বিধিতে বলা হচ্ছে পুলিশের সকল সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন। তার মানে কনস্টেবল হলো এএসআই এর আওতাধীন, এএসআই হলো সাব ইন্সপেক্টরের আওতাধীন, সাব ইন্সপেক্টর হলো ইন্সপেক্টরের আওতাধীন। এইভাবে আবার কনস্টেবল সাব ইন্সপেক্টরের, কনস্টেবল ইন্সপেক্টরের, এইভাবে প্রত্যেকটা ঊর্ধ্বতন অফিসারের আওতাধীন হলো তার অধস্তন অফিসার। এই কথাটা বলা হচ্ছে 117 ধারাতে। শুধু তাই নয়, বলা হচ্ছে নিজ পোস্টিংয়ের জেলার ভেতরে বা বাইরে, নিজ পোস্টিংয়ের জেলার ভেতরে বা বাইরে যেখানেই হোক না কেন, প্রত্যেক পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন অফিসারের আওতাধীন। প্রত্যেক পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন অফিসারের আওতাধীন।
অনুরূপ ঊর্ধ্বতন অফিসারের সকল বৈধ আদেশ পালন করতে বাধ্য থাকবেন। তার মানে আপনি বগুড়া জেলায় কর্মরত আছেন, এবার কোনো একটা কাজে আপনি ধরেন অন্য একটা জেলায় গেলেন, যেমন ধরেন অন্য একটা জেলায় গেলেন আর কি, যেমন ধরেন আমি তো আসলে নামগুলো খুঁজে পাই না, ধরেন সিলেট জেলায় গেলেন আপনি, হ্যাঁ, তাহলে আপনি সিলেট জেলায় গেলেন। তো এখন ঘটনা কি হলো দেখেন, আপনার পোস্টিংয়ের জেলা হলো বগুড়া, আপনি গেলেন সিলেট জেলায়। তো সিলেট জেলায় কোনো একজন সাব ইন্সপেক্টর আপনাকে একটা আদেশ করলো, তো আপনি মনে মনে ভাবতেছেন যে সিলেট জেলার সাব ইন্সপেক্টরের কথা আমি শুনবো কেন, আমি যেখানে চাকরি করি সেখানের অফিসার হচ্ছে আমার কর্তৃপক্ষ, আমার তাহলে আমি সিলেট জেলার অফিসারের কথা শুনবো কেন? সে যদি আপনাকে বৈধ আদেশ দেয়, 117 বিধি বলতেছে আপনি তার আদেশ পালন করতে বাধ্য। শুধু তাই নয়, নিজ পোস্টিংয়ের জেলার ভেতরে বা বাইরে বাংলাদেশের সব জায়গাতেই আপনি আপনার ঊর্ধ্বতন অফিসারের আদেশের আওতাধীন। সে অবৈধ আদেশ করলে শুনতে হবে না, সে যদি বৈধ আদেশ করে তাহলে সেটা শুনতে আপনি বাধ্য। 117 বিধি, 117 বিধি কি ক্লিয়ার হয়েছে? বুঝছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, এবার 111 যাই। 111তে বলা হচ্ছে যে পুলিশ অফিসার নিজ পোস্টিংয়ের জেলা অথবা যেখানে পোস্টিং হয়েছে সেখানে কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবে না। 112, পুলিশ অফিসারের স্থাবর সম্পত্তির মালিকানার হিসাব দিতে হবে। 113, অধস্তন কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। 114, সরকারি সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে। 115, পুলিশ অফিসারগণ অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করবে না। 116, প্রত্যেক পুলিশ সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন। 117। এবার যাই আমরা 118 ধারা, বলা হচ্ছে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের অন্যতম দায়িত্ব। তার মানে পুলিশের দায়িত্ব কর্তব্যের মধ্যে 118 ধারাটা আসে। তার মানে আমরা যখন ওই যে লিখবো, পুলিশ আইনের 23 ধারা লিখবো পুলিশের দায়িত্ব, তখন কিন্তু এই পুলিশ আইনের 23-এর সাথে রিলেটেড ধারা হলো পিআরবি 118 বিধি। পিআরবি 118 বিধি, পিআরবি 118তে বলা হচ্ছে, 118 বিধিতে বলা হচ্ছে যে পুলিশের অন্যতম দায়িত্ব হচ্ছে অপরাধ দমন করা, মানে অপরাধটা যেন না হয় এই চেষ্টা করা, এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। এই দুটো হচ্ছে পুলিশের প্রধান দায়িত্ব। তাহলে পুলিশের সর্বপ্রথম ও গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কি অপরাধ দমন করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। এবং এই জন্য কী করতে হবে? নিয়মিত টহল এবং নিয়মিত অপরাধীদের বিষয়ে খোঁজখবর নিয়ে এইসব তদারকি করতে হবে। 118 বিধি। 118 বিধির মূল কথা হলো পুলিশের সর্বপ্রথম ও গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষা করা। 118 বিধি। এবার যে 119 বিধি, বলা হচ্ছে চৌকস বা সেরা অফিসার নির্ণয় পদ্ধতি। 119-এ বলতেছে যে দেখবেন যে বিভিন্ন ডিআইজি অফিস বা পুলিশ সুপারের অফিসে সেরা সাব ইন্সপেক্টর, সেরা ইন্সপেক্টর, সেরা এএসআই এই ধরনের অফিসার নির্ধারণ করে কে সেরা হয়েছে। তো এই সেরা অফিসার কিভাবে নির্ধারণ করা যাবে সেটা 119 বিধিতে বলা হয়েছে। 119 বিধিতে বলা হয়েছে যে সেরা অফিসার, চৌকস অফিসার কিভাবে নির্ণয় করা হয়। তো 119-এ বলা হচ্ছে কেবল অপরাধের অনুসন্ধান ও আসামিকে বিচারের সুপর্দ করার মাধ্যমে শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচন করা উচিত নয়। তার মানে কি? কেউ অপরাধের অনুসন্ধান করতেছে, মানে অপরাধটা হইল কি হইল না, ওইখানে কি কোনো অপরাধ হয়েছে এই বিষয়ে অনুসন্ধান করছে। তো যারা এই ধরনের অপরাধ অনুসন্ধান করে, এই অনুসন্ধানের কারণেই তাদেরকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা উচিত না। আরও কিছু গুণাগুণ লাগবে, আরও কিছু কোয়ালিটি দরকার আছে। এছাড়াও আসামিকে ধরে বিচারের জন্য আদালতে পাঠাইছে, এটার উপর ভিত্তি করেও শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা উচিত না। তার মানে অপরাধের অনুসন্ধান এবং আসামিকে বিচারের জন্য আদালতে সুপর্দ করা, এই দুটা কাজ দিয়েই চৌকস অফিসার নির্ণয় করা উচিত না। তাহলে কিভাবে নির্ণয় করা উচিত চৌকস অফিসার? চৌকস অফিসার মানে যে অফিসারের মধ্যে
এই ধরনের গুণাবলী থাকবে, যেমন অপরাধের রহস্য উদ্ঘাটন করা, শুধু অপরাধ অনুসন্ধান না, ওই অপরাধটা কেন হলো, কিভাবে হলো, কোথায় হলো, কে তার সাথে সহযোগী ছিল, বা অপরাধটার রহস্য কি, অপরাধটা সংগঠিত হওয়ার রহস্য কি, অপরাধের মূল রহস্য উদ্ঘাটন করা, তদন্ত কার্যে বুদ্ধিমত্তার প্রয়োগ করা, অধীনস্থ অফিসারদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা, এবং প্রশাসনিক দক্ষতা যে সকল অফিসারদের মধ্যে রয়েছে ওই সকল গুণাবলীর ভিত্তিতে তাদেরকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করতে হবে। এ হলো 119 বিধিতে কি বলছে, যে অপরাধের রহস্য উদ্ঘাটন করা, তদন্ত কার্যে বুদ্ধিমত্তা প্রয়োগ, অধীনস্থ অফিসারদেরকে, যারা হচ্ছে ঊর্ধ্বতন অফিসার, মানে সাব ইন্সপেক্টরই ধরেন, কনস্টেবলদের সাথে বাজে ব্যবহার করে, তাহলে তাকে কি চৌকস বা সেরা অফিসার বলা যাবে? বলা যাবে না। যারা অধস্তন অফিসারদের সাথে ভালো আচরণ করে, হ্যাঁ, ভালো পরামর্শ দেয়, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়, বলা হচ্ছে তাদেরকে চৌকস বা সেরা অফিসার নির্ধারণ করা উচিত। এই হলো 119 বিধি। তাহলে যদি পরীক্ষায় এমসিকিউ আসে যে চৌকস অফিসার, যদি পরীক্ষায় এমসিকিউ আসে যে চৌকস অফিসার নির্ণয় করা প্রয়োজন বা করা উচিত কোন কোন গুণাবলীর ভিত্তিতে, ক ক হচ্ছে ধরেন অপরাধের রহস্য উদ্ঘাটন, তদন্ত কার্যে বুদ্ধিমত্তা, অধীনস্থ অফিসারদের সাথে ভালো ব্যবহার, সবগুলো। তাহলে কি হবে উত্তর? আরও বাকি আছে, অপশনে আরও বাকি আছে। অধস্তন অফিসারদেরকে প্রয়োজনীয় পরামর্শ নির্দেশনা প্রদান। আচ্ছা, ঠিক আছে, পরে আবার ভিডিওটা দেখে নিন। এবং প্রশাসনিক দক্ষতাও থাকবে। তাহলে এই 4টা গুণাবলীর ভিত্তিতে একটা অফিসার শ্রেষ্ঠ অফিসার হয়। কি কি হয়? অপরাধের মূল রহস্য উদ্ঘাটন করা, তদন্ত কার্যে বুদ্ধিমত্তা প্রয়োগ, অধীনস্থ অফিসারদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান এবং প্রশাসনিক দক্ষতা ইত্যাদি। এই 4টা কোয়ালিটি যাদের মধ্যে আছে, এই 4টা কোয়ালিটি দেখেই চৌকস অফিসার নির্ধারণ করা উচিত 119 বিধিতে বলা হচ্ছে। শুধুমাত্র অপরাধের অনুসন্ধান আর আসামিকে গ্রেপ্তার করলো, এই 2টা কোয়ালিটি দিয়ে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা উচিত না। এই হলো 119 বিধি। এবার যায় 120 বিধি। সবাই জানি আমরা, প্রত্যেকটি আমলযোগ্য অপরাধ সম্পর্কে পুলিশ তার ঊর্ধ্বতন অফিসারকে বা দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সংবাদ দিবে বা রিপোর্ট দিবে। তাহলে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সংবাদ আরও তো পাইছিলাম আমরা, কোথায় পাইছিলাম? ফৌজদারি কার্যবিধি আইনের 150 বিধি ছিল, যেটা পিআরবির 120 বিধি, আর পুলিশ আইনের 23 ধারা। এই হলো ঊর্ধ্বতন অফিসারকে সংবাদ দেওয়ার জন্য 2টা ধারা, একটা বিধি। তাহলে আমলযোগ্য অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে বলা হচ্ছে 120 বিধিতে। তাহলে আবার একটু পড়ি। 111 হচ্ছে যেখানে পোস্টিং হয়েছে সেখানে কোনো কোম্পানিতে শেয়ার থাকলে ইন্সপেক্টর জেনারেলকে জানাতে হবে। 112 স্থাবর সম্পত্তির হিসাব দিতে হবে। 113 অধস্তন অফিসারকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। 114 দায়িত্ব অবহেলা বা গাফিলতির কারণে সম্পত্তির ক্ষতি হলে ভর্তুকি দিতে হবে। 115 কর্মস্থল ত্যাগ করা যাবে না। 117 পুলিশের সকল সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন। 118 পুলিশের সর্বপ্রথম ও গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা করা। 119 চৌকস বা সেরা অফিসার নির্ণয় বা নির্ধারণ পদ্ধতি। 120 আমলযোগ্য অপরাধ সম্পর্কে সংবাদ দেওয়া। এবার যায় 121 পুলিশ অফিসারগণ পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে। যদি একজন পুলিশ অফিসারের সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আর অন্যজন অফিসার কি করবে? সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সাহায্য সহযোগিতা করবে। 121 ধারা, 121 বিধি। তাহলে এইগুলো এত গুরুত্বপূর্ণ না, যেটা গুরুত্বপূর্ণ সেখানে আমি টাইম দিব। এমসিকিউর জন্য 119টা গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য এখানে একটু টাইম নিছি। তো 119 থেকে যদি এমসিকিউ আসে, তাহলে যে প্রশাসনিক দক্ষতা, তদন্ত কার্যে বুদ্ধিমত্তা, অপরাধের রহস্য উদ্ঘাটন, সবগুলো, তাহলে উত্তর হবে সবগুলো। এই ধরনের অপশন আসতে পারে। তাহলে 121 কি? পুলিশ অফিসার একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে। এবার যায় 131। 121-এর পরে যাব 131। 131-এ বলা হচ্ছে জনসমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের সাধারণ ক্ষমতা। 131-এ বলা হচ্ছে কি? জনসমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের সাধারণ ক্ষমতা।
জনসমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণ করতে পারে পুলিশ কোন আইন অনুযায়ী, কোন ধারা অনুযায়ী? কেউ বলতে পারবেন? দেখি বলেন তো, কেউ একজন বলেন তো, জনসমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণ করে। গুড। পুলিশ আইনের 30 ক, 31-32। পুলিশ আইনের 30 আর 30 ক, এই দুইটার ভিতরের উপধারাগুলো খুব ভালোভাবে শিখবেন। এই ভেতর থেকে প্রশ্ন আসে, আপনার প্রশ্ন যেটা চাইছে শুধু সেইটার উত্তর দিবেন। আপনি 30-এর যে 4টা পয়েন্ট আছে ওই 4টা পয়েন্ট মুখস্থ লিখে দেবেন, এরকম করবেন না। উত্তর যেটা চাইছে যদি 30-এর 2 দিয়ে উত্তর হয়ে যায় তাহলে 30-এর 2 দিয়ে দিতে হবে, 30-এর 3 দিয়ে হলে 30-এর 3 দিয়ে উত্তর দিতে হবে। সবগুলো লেখা যাবে না, সবগুলো লিখলেই কিন্তু পরীক্ষায় খারাপ হয়। যতটুকু চাইছে ততটুকু দিয়ে উত্তর দিতে হবে। এই কারণে 30-এর 4টা উপধারা এবং 30 ক 2টা উপধারা, এগুলো খুব ভালোভাবে শিখবেন। যদিও আমি পড়াবো, সমস্যা নেই। তাহলে আমরা পড়লাম 131 জনসমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের সাধারণ ক্ষমতা হলো পুলিশ আইনের 30 ক 31-32। তার মানে আপনি যখন জনসমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণের ধারাগুলো লিখবেন তখন কিন্তু আপনি পিআরবি 131 বিধিটাও দিতে পারবেন, কারণ ওই ধারাগুলোতে যে কাজ সেম কাজ হচ্ছে 131 বিধিতে, সেম কাজ হলো কি 131 বিধিতে। 131-এর পরে আমরা পড়ব 134 বিধি, সমাবেশ বা শোভাযাত্রা নিষিদ্ধকরণ। আচ্ছা, ওইটা হচ্ছে পড়ার বাইরে আমি আরেকটা ইনফরমেশন দিই। ওই যে লাইসেন্সের জন্য কেউ যদি আবেদন করে তাহলে লাইসেন্সের কয় কপি দিতে হবে, মানে কয় কপি লাইসেন্সের কয় কপি লিখতে হবে, তৈরি করতে হবে? 3 কপি। একটা কপি হচ্ছে কাকে দিবে? ওই যে লোকে আবেদন করছে তাকে। আর আরেকটা কপি থানায় রক্ষিত থাকবে। আর আরেকটা কপি যেন কী কাজে লাগে ওটা একটু রিডিং করে নিয়ে এই ধারার ভিতরে আছে। তো হচ্ছে লাইসেন্সের কপি হবে 3টা, একটা যে আবেদন করছে তাকে দিবে, একটা থানায় সংরক্ষিত অবস্থায় থাকবে, আরেকটা মনে হয় পুলিশ সুপারের কাছে প্রেরণ করবে। এই হলো 3টা কপি। তো এমসিকিউটা হচ্ছে, স্যার আসছেন? মনে নেই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বইটা থাকলে একটু পড়াইতে ভালো হতো, বই ছাড়া তো পড়ানো যায় না। সকালবেলা কোথায়? আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। যে 134 সমাবেশ বা শোভাযাত্রা, 134 সমাবেশ বা শোভাযাত্রা নিষিদ্ধকরণ। এখন এই যে আপনার সমাবেশ বা শোভাযাত্রা হবে, ওইটা কে নিষেধ করতে পারে? যদি এমসিকিউ আসে যে জনসমাবেশ কে নিষিদ্ধ করতে পারে? পুলিশ সুপার, তারপরে হচ্ছে থানার ভারপ্রাপ্ত অফিসার, তারপরে ধরেন ম্যাজিস্ট্রেট, সবগুলো। উত্তর কি হবে বলেন তো? উত্তর হবে ম্যাজিস্ট্রেট। আমি বলে না, সবগুলো হবে না, উত্তর ম্যাজিস্ট্রেট হবে। কি জন্য? এখানে 3টা কথা আমি ভেঙে দেই, সবগুলো হবে না। আমরা পড়েছিলাম থানার ভারপ্রাপ্ত অফিসার জনসমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারে। তাহলে ভারপ্রাপ্ত অফিসার পারে হলো ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারে। ছত্রভঙ্গ হওয়া আর সমাবেশটা নিষিদ্ধ করা এক না। তারা একটা আয়োজন করলো যে তারা হচ্ছে একটা সমাবেশ করবে, সরাসরি তাদেরকে নিষেধ করতে পারবে না। যদি সেটা শান্তিপূর্ণ সমাবেশ হয় তাহলে কেমনে নিষেধ করবে? নিষেধ তো করতে পারবে না। তাহলে নিষেধ করা ছত্রভঙ্গ হওয়া এক কথা না। আচ্ছা, পুলিশ আইনের 30 ধারাতে কি বলছে? পুলিশ সুপার জনসমাবেশ বা শোভাযাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। এখন জনসমাবেশ বা শোভাযাত্রা নিয়ন্ত্রণ করার নিষিদ্ধ করা এক কথা না। তার মানে ছত্রভঙ্গ করার কথা, নিষিদ্ধ করার কথা আর নিয়ন্ত্রণ করার কথা প্রত্যেকটাই আলাদা আলাদা, একই কথা না। তার মানে 134 বিধিতে বলা হচ্ছে সমাবেশ বা শোভাযাত্রা নিষিদ্ধকরণ। তাহলে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, এমসিকিউটা পড়ে ধরতেছি, যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, লিখিত প্রশ্ন আসে
যে সমাবেশ বা শোভাযাত্রা কখন নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে। আপনারা দেখেন বিগত সালের পরীক্ষাগুলোতে প্রশ্নগুলো কিন্তু লেজ লাগাইয়া থাকে। একটা বড় প্রশ্ন দিল যে এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় পুলিশ দলের লিডারের দায়িত্ব কী, তখন কিন্তু ওই যে 153 ধারা দিতে হবে। আর সাথে যদি লেজ লাগাই দেয় সমাবেশ বা শোভাযাত্রা কখন নিষিদ্ধ করা যেতে পারে, তখন কিন্তু ওই যে অর্ধেকটার মার্ক পাবেন আর অর্ধেকটার মার্ক পাবেন না। এই জন্য ছোটো ছোটো প্রশ্নগুলোও শিখতে হবে। তাহলে আমরা পিআরবি পড়তেছি যতদিন থেকে, এর মধ্যে থেকে আজকে আমরা প্রথম একটা পিআরবি থেকে একটা প্রশ্ন পাইছি যে কি ধরনের প্রশ্ন তৈরি হবে ধারা থেকে। তার মানে আজকে থেকে শুরু, লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন আজকে থেকে শুরু। প্রশ্ন যদি আসে সমাবেশ বা শোভাযাত্রা কখন নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে, তার মানে লিখিত পরীক্ষার জন্য পিআরবি লিখে 134 বিধিটা 1 নম্বরে দিবেন। এখান থেকে শুরু, যে যে ধারা থেকে প্রশ্ন আসতে পারে আমি এই সংখ্যাগুলো বলবো, পাশে লিখে দিবেন। একটু তো কষ্ট করতে হবে, ঠিক না? একটু কষ্ট করতে হবে। তাহলে 134 বিধি হচ্ছে সমাবেশ বা শোভাযাত্রা কখন নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে। উত্তর হলো, কোনো পুলিশ অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় যে কোনো সমাবেশ বা শোভাযাত্রা জননিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা অনুযায়ী তাৎক্ষণিক নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করার জন্য তিনি ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবেন। তাহলে পুলিশ অফিসার কার কাছে আবেদন করবে? ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবে। ম্যাজিস্ট্রেট এ ধরনের সমাবেশ বা শোভাযাত্রা নিষিদ্ধ করার জন্য 144 ধারা জারি করতে পারেন। আর বলা হচ্ছে এ ধরনের সমাবেশ বা শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করার ক্ষমতা কোনো পুলিশ অফিসারের নাই। তার মানে পুলিশ সুপারেরও নাই, কোনো পুলিশ অফিসারেরই এই সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা নাই। 134 ধারা। তার মানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এখন তো বুঝছেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সমাবেশ বা শোভাযাত্রা কে নিষিদ্ধ করতে পারে, ডিআইজি, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত অফিসার, ম্যাজিস্ট্রেট, তাহলে উত্তর কি হবে? ম্যাজিস্ট্রেট হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, কারণ হচ্ছে নিয়ন্ত্রণ নিষিদ্ধ একটা না। নিয়ন্ত্রণ করবে কি, আপনারা হচ্ছে এই রুট দিয়ে যেতে পারবেন না, আপনারা আন্দোলন করেন, ঠিক আছে, আপনারা সমাবেশ করছেন, ঠিক আছে করেন, কিন্তু বাজারের মাঝখান দিয়ে আসবেন না, বাজারের পাশে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বাজারের চারদিকে ঘুরবেন, কিন্তু ভিতরে ঢুকবেন না। এই হচ্ছে নিয়ন্ত্রণ। আর ম্যাজিস্ট্রেট বলবে যে আপনারা যদি এখানে জনসমাবেশ করেন, হ্যাঁ, তাহলে জননিরাপত্তার বিঘ্ন ঘটবে এবং মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। তাই 144 দ্বারা জারি করা হলো, আপনারা এটা করতে পারবেন না। তার মানে একদম নিষেধ করা হচ্ছে, তারা আর কোনো জায়গায় করতে পারবে না সমাবেশ, কোনো জায়গাতে আর সমাবেশ করতে পারবে না। এই হলো 134 ধারা। 134-এর পর থেকে 135 লাগবে না। হ্যাঁ, আমি করছি সেগুলা, একদম এমসিকিউ যদি তৈরি হয়ে আসে তাহলে আসতে পারে। এমসিকিউর জন্য তো বলে দিলাম যে কোনো মানুষ যদি, এটার একটা ঘটনা আছে, ধারাগুলা মনে রাখার দরকার নেই, ঘটনাটা জানা থাকলেই হলো। ঘটনাটা হচ্ছে, আমি একটু ঘটনাটা আজকে ব্যাখ্যা করে দিই। হ্যাঁ, তো যে থানার ভারপ্রাপ্ত অফিসার আছে, সেই ভারপ্রাপ্ত অফিসার তো আগেই সংবাদ পাবে যে তার থানা এলাকার মধ্যে একটা সমাবেশ হবে। তো যখনই কোনো একটা সমাবেশ হবে সেটা ভারপ্রাপ্ত অফিসার জানবে, তখনই তার দায়িত্ব হবে পুলিশ সুপারকে জানানো। যখনই সার্কেল অফিসার জানবে তার সার্কেলের মধ্যে কোনো একটা সমাবেশ হবে, সে জানার সাথে সাথেই সংবাদটা ফরওয়ার্ড করে দিবে পুলিশ সুপারের কাছে যে এই এলাকার মধ্যে এই ধরনের একটা সমাবেশ হবে। পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলবে যে এই এলাকার মধ্যে এই ধরনের একটা সমাবেশ হবে, এই সমাবেশে তো মানুষের হচ্ছে ঝামেলা হতে পারে, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে। তাহলে কি করা যায়? তাহলে হচ্ছে তারা যাতে জননিরাপত্তার বিঘ্ন না ঘটায়, তারা যাতে শান্তি শৃঙ্খলা নষ্ট না করে, সেজন্য তারা একটা লাইসেন্স দাবি করবে। তারা বলবে যে ঠিক আছে, আমরা লাইসেন্স নিব, আমাদের অনুমতি দেন, আমরা হচ্ছে শান্তিপূর্ণভাবে সমাবেশ করব। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট এবার ওই যে পুলিশ আইনের 30-এর 2 ধারা মোতাবেক নিয়ন্ত্রণ করবে পুলিশ সুপার 30-এর 1,
আর 30-2 হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট যারা সমাবেশ করবে, তাদের যে উদ্যোক্তা আছে, তাদের যে পরিচালক আছে সমাবেশ, তাদেরকে বাধ্য করবে যে আপনারা পুলিশ সুপারের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করেন, লাইসেন্স সংগ্রহ করার পরে সমাবেশ করবেন। তখন এইগুলো ধারা মনে রাখতে হবে না, আমি ঘটনাটা বলে দিই, এমসিকিউ যদি আসে যাতে আপনারা পারেন। তো তখন এই সমাবেশের যে উদ্যোক্তা আছে, যারা সমাবেশটা মেনটেন করে, যারা পরিচালনা করে, তারা কি করবে, পুলিশ সুপারের কাছে একটা আবেদন করবে যে আমরা শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ করব, আমাদের এই কথা, এই দাবি দেওয়া, আমাদের সমাবেশ করার জন্য লাইসেন্স দেন। তখন পুলিশ সুপার কি করবে, লাইসেন্স দিবে, কিন্তু এই ধরনের লাইসেন্সের জন্য কোনো ফি নিতে পারবে না, কোনো ফি নিতে পারবে না। তাহলে জনসমাবেশের জন্য পুলিশ সুপার যে লাইসেন্স দিবে, এর জন্য কোনো ফি দিতে হবে না। এটা একটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার ফি ছাড়া কি করবে, তাদেরকে লাইসেন্স দিবে, কিন্তু যারা উদ্যোক্তা তাদের নাম উল্লেখ করবে লাইসেন্সের মধ্যে এবং শর্ত দিয়ে দিবে, তাদেরকে শর্ত দিয়ে দিবে যে শর্তগুলো মানলে জননিরাপত্তার বিঘ্ন হবে না, শান্তি শৃঙ্খলা নষ্ট হবে না, এই ধরনের শর্ত দিয়ে তারপরে লাইসেন্স দিবে 3 কপি। একটা হচ্ছে কার কাছে, একটা হচ্ছে ওই যারা করবে সমাবেশ তাদেরকে দিবে, একটা পুলিশ সুপারের অফিসে রাখবে, আর একটা হচ্ছে থানায় রাখবে। 3 বছর থানায় সংরক্ষণ করবে। তাহলে এই লাইসেন্সটা কয় বছর থানায় সংরক্ষণ করবে, 3 বছর। 3 বছর পরে এটা নষ্ট করে ফেললো, ডেস্ট্রয় করে ফেললো, সমস্যা নাই, 3 বছর পর্যন্ত সংরক্ষণ করবে। তো এই হলো হচ্ছে এই লাইসেন্স নিয়ে বিস্তারিত, ঠিক আছে। তো যখন হচ্ছে আচ্ছা, আরেকটু সামনে যাই। তো লাইসেন্স নেওয়ার পর তারা কি করবে, এবার সমাবেশ করবে। তো এই সমাবেশ কখন কোন দিকে যাবে, কি করবে না করবে, এই সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করবে পুলিশ সুপার, পুলিশ আইনের 30-1 PRB 141 বিধি, PRB 141 বিধি। এবার দেখেন, এই ধরনের সমাবেশে দেখা গেল যে লাইসেন্স নিচে ঠিক আছে, কিন্তু শান্তি নষ্ট হচ্ছে, জননিরাপত্তার বিঘ্ন ঘটছে, জনসাধারণের ঝামেলা হচ্ছে, বা জনসাধারণ একটা বিরক্তির মধ্যে পড়ছে। তো তখন কি করবে, মৌখিক নির্দেশ দিবে যাতে করে এই সমাবেশটা ছত্রভঙ্গ করে। মৌখিক নির্দেশ দিবে 30 কয়ের 1 উপধারা আর PRB 142 বিধি, এই দুইটা মোতাবেক মৌখিক নির্দেশ দিবে। এই মৌখিক নির্দেশ দেওয়ার পরেও তারা ছত্রভঙ্গ হইল না, তখন ফৌজদারি কার্যবিধানের 127 ধারা মোতাবেক ছত্রভঙ্গ হওয়ার জন্য আবার মৌখিক নির্দেশ দিবে। এবারও যদি মৌখিক নির্দেশ অমান্য করে, তখন 128 ধারা মোতাবেক বল প্রয়োগ করবে, যেটা PRB 100 বল প্রয়োগে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যেতে পারে। 143 হলো মৌখিক আদেশ দিবে, 141 নিয়ন্ত্রণ করবে, 142 হচ্ছে মৌখিক আদেশ দিবে বেআইনি জনসমাবেশ বা সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য। যখনই মৌখিক আদেশ অমান্য করলো, তখনই হচ্ছে 127 ধারা মোতাবেক আবার আদেশ দিবে যে তোমরা ছত্রভঙ্গ হও। যখন ছত্রভঙ্গ হইল না, তখন এই সমাবেশটা হয়ে যাবে বেআইনি সমাবেশ। 130 কর 1 উপধারা মোতাবেক কিন্তু এটা একটা বৈধ সমাবেশ ছিল। PRB 142 বিধি মোতাবেক নিষেধ করছে যে তোমরা জনসমাবেশ করো না, তারপরে এরা জনসমাবেশ করতেছে, তার মানে এটা বৈধ সমাবেশ ছিল। যখনই 127 ধারা, ফৌজদারি কার্যবিধির 127 ধারা লঙ্ঘন করছে, তখনই বৈধ সমাবেশ থেকে সেটা বেআইনি সমাবেশ, অবৈধ সমাবেশ হয়ে গেল। বোঝা গেল? 128 ধারাতে বল প্রয়োগ করবে, 128-এর সাথে PRB 143 বিধি। তাহলে মিটিং কেটে যাবে, 40 মিনিট হয়ে গেছে। আজকে এতটুকুই থাকুক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।